ভিউয়ার্স, আজ 15 আগস্ট সমগ্র ভারতবাসীর কাছে আজ গর্বের দিন। আজ আমাদের স্বাধীনতা দিবস। আপনাদের সবাইকে সাথে সাথে সমগ্র দেশবাসীকে জানাই স্বাধীনতা দিবসের হার্দিক শুভেচ্ছা। কিন্তু ভিউয়ার্স, এই স্বাধীনতা আমরা এমনি এমনি অর্জন করিনি। অসংখ্য দেশবাসীর রক্ত, শত শত শহীদের জীবনের বিনিময়ে অত্যাচারিত ইংরেজদের হাত থেকে এই স্বাধীনতা আমাদেরকে অর্জন করতে হয়েছিল। আমার আজকের এই স্বাধীনতার সফরনামায় কিভাবে ইংরেজদের নিষ্ঠুর অত্যাচারের বিরুদ্ধে আমরা নিজেদেরকে স্বাধীন করেছিলাম সেই তথ্যই উপস্থাপন করার চেষ্টা করছি। আর আমার আজকের এই ভিডিও সেই সমস্ত দেশবাসী, সেই সমস্ত শহীদ, সেই সমস্ত বিপ্লবীদেরকে উৎসর্গ করছি যারা নিজেদের নাম স্বাধীনতা সংগ্রামে লেখানোর জন্য তার পরিণতি হয়েছিল কারাবাস, নির্বাসন, দ্বীপান্তর বা ফাঁসির মঞ্চ। বন্দে মাতরম। ভারতের স্বাধীনতার ইতিহাস জানতে স্বাধীনতার সফরনামায় আমাদেরকে একটু পিছিয়ে যেতে হবে। সাল 1498, পর্তুগিজ নাবিক ভাস্কো ডা গামা ইউরোপ থেকে সমুদ্রপথে ভারতে আসার রাস্তা আবিষ্কার করেন। তৎকালীন ভারতীয় হিন্দু রাজা জামোরিন বর্তমান কেরালার কালিকট বন্দরে ভাস্কো ডা গামাকে স্বাগত জানান। এরপর ধীরে ধীরে পর্তুগিজদের সাথে ভারতবর্ষের বাণিজ্যিক সম্পর্ক সুপ্রতিষ্ঠিত হয়। মূলত চা, মশলা, কটন, সিল্ক এইসব উপাদানেরই বাণিজ্য হতো পর্তুগিজদের সাথে ভারতের। কিন্তু সেই সময় ভারতবর্ষের বাণিজ্যিক বাজারে পর্তুগিজদের কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। ফলত পর্তুগিজরা একচেটিয়া বাণিজ্যিক বাজার গড়ে তোলে ভারতবর্ষে, মুনাফাও হয় সেরকম। এদিকে ইউরোপে বসে ইংরেজদেরও পর্তুগিজদের ভারতবর্ষের বাজার থেকে এই লাভ দেখে ইংরেজদেরও ভারতবর্ষের সাথে বাণিজ্য করার ইচ্ছা হয়। তাদের রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন জাগে। সেই স্বপ্ন থেকেই শুরু হয় ভারতবর্ষের মাটিতে ইংরেজদের অভ্যুত্থান। কিভাবে সূচের মতো ভারতবর্ষে ঢুকে পরে ভারতবর্ষকে রক্তাক্ত করে তোলে সেই ইংরেজরা, সেই ইতিহাসই আমি আমার ভিডিওয় প্রকাশ করব। সাল 1599, কুইন এলিজাবেথ জন মিডেনহল নামে এক ইউরোপীয় অনুসন্ধানকারীকে ভারতবর্ষে পাঠান এইটা দেখার জন্য যে ভারতবর্ষের বাজার ইংরেজদের কাছে বাণিজ্য করার জন্য যথাযথ কিনা। তো যথাযথ তো অবশ্যই, আমাদের দেশ ভারতবর্ষ বরাবরই ধনসম্পদে পরিপূর্ণ। মিডেনহল ফিরে যান সেই তথ্য নিয়ে। এরপর ইংল্যান্ডে বসে ভারতবর্ষের বাজারে বাণিজ্য করার জন্য 1600 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এরপর 1609 সালে উইলিয়াম হকিন্সকে ভারতে পাঠানো হয় এই প্রস্তাব নিয়ে যে ইংরেজরা ভারতবর্ষে একটি ফ্যাক্টরি করতে চায়। অবশেষে 1612 খ্রিস্টাব্দে সুরাটে প্রথম ইংরেজরা ফ্যাক্টরি তৈরি করে। এরপর 1615 খ্রিস্টাব্দে স্যার থমাস রো ভারতে আসেন এই প্রস্তাব নিয়ে, জাহাঙ্গীরের দরবারে এসেছিলেন এই প্রস্তাব নিয়ে যে ইংরেজরা ভারতবর্ষের সাথে এবার বাণিজ্য শুরু করতে চায়। আমরা যদি ইতিহাসে আরেকটু পিছিয়ে যাই, আমরা এটাও জানতে পারবো যে সেই সময় মোগল সাম্রাজ্যের অবস্থা খুব ভালো ছিল না। নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্বের জন্য মোগল সাম্রাজ্য পতনের মুখে জাহাঙ্গীর অনুমতি দিয়ে দেয় ইংরেজদেরকে ভারতবর্ষে বাণিজ্য করার জন্য। এরপর 1690 খ্রিস্টাব্দে স্যার জব চার্নক ভারতবর্ষের বর্তমানে আমাদের কলকাতার সুতানুটিতে একটি ফ্যাক্টরি তৈরি করে। প্রথমে যখন ভারতবর্ষে ইংরেজরা এসেছিল, প্রকৃতপক্ষে তাদের বাণিজ্য করাই উদ্দেশ্য ছিল। তাদের উদ্দেশ্য ছিল না ভারতবর্ষে সাম্রাজ্য বিস্তার করা বা ভারতবর্ষে নিজেদের শাসন প্রতিষ্ঠা করা। কিন্তু ভারতের এই অফুরন্ত ধনসম্পদ দেখে তারা তাদের লোভ সম্বরণ করতে পারেনি, তারা নিজেদেরকে সামলে রাখতে পারেনি। ধীরে ধীরে শুরু হয় ভারতের মাটিতে ইংরেজদের অধিগ্রহণ। বর্তমান কলিকাতার তৎকালীন কলিকাতা, সুতানুটি এবং গোবিন্দপুর নামে 3টি গ্রাম অধিগ্রহণ করে 1698 খ্রিস্টাব্দে। আর আজকের এই ফোর্ট উইলিয়াম সেই সেদিনের সুতানুটির ফ্যাক্টরি, যেটা 1700 খ্রিস্টাব্দে ফ্যাক্টরি থেকে ফোর্ট উইলিয়ামে পরিণত হয়। ভারতবর্ষের মাটিতে ইংরেজদের অধিগ্রহণ যত বাড়তে থাকে, ভারতবর্ষের রাজা সম্রাটদের সাথেও ইংরেজদের বিরোধ, দ্বন্দ্ব, লড়াই তত বেড়ে যায়। সাল 1757 পলাশির মাঠে সিরাজউদ্দৌলার সাথে ইংরেজদের পলাশির যুদ্ধ, ঐতিহাসিক পলাশির যুদ্ধ সংঘটিত হয়। সিরাজের পক্ষে ছিল প্রায় 22,000 সৈন্য, ইংরেজদের পক্ষে ছিল মাত্র 3,000 সৈন্য। কিন্তু সেই বিশ্বাসঘাতক মির্জাফরের জন্য হার স্বীকার করতে হয় সিরাজউদ্দৌলা। এরপর 1764 সালে হয় বক্সারের যুদ্ধ। পলাশির যুদ্ধ এবং বক্সারের যুদ্ধে জয়লাভের পর থেকেই
মূলত ভারতবর্ষে ইংরেজদের আধিপত্য, ইংরেজদের সাম্রাজ্য সুপ্রতিষ্ঠিত হতে থাকে। এইভাবে ভারতবাসীদের ওপর স্বৈরাচারী নিষ্ঠুর ইংরেজদের অত্যাচার চলতে চলতে পেরিয়ে যায় অনেকগুলো বছর। তবে কিছু আদর্শবান ইংরেজ, যেমন উইলিয়াম বেন্টিং, লর্ড বেথুন, হেনরি ডিরোজিও, এরকম কিছু আদর্শবান ইংরেজদের অনুপ্রেরণায় সান্নিধ্যে আমাদের দেশে, আমাদের বাংলায় রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্রের হাত ধরে চলে আসে নবজাগরণ। তৎকালীন কুসংস্কারের বিরুদ্ধে নবজাগরণের হাত ধরে সংস্কার হয় সতীদাহ প্রথা, বাল্যবিবাহ, বহুবিবাহের মতো অন্ধ ধারণা, অন্ধবিশ্বাসের। অপরদিকে সমগ্র দেশ থেকে জাতি ধর্ম নির্বিশেষে আমাদের দেশবাসীদের নিয়েই নিজেদের সেনাদল বাড়াতে থাকে তৎকালীন লর্ড ক্যানিংয়ের ইংরেজ শাসন। স্বল্প বেতনে তাদের পরিশ্রম করানো হতো। এমনিতে ইংরেজদের বিরুদ্ধে ভেতরে ভেতরে তাদের আগুন জ্বলছিল বিদ্রোহে। সেই আগুনে ঘিয়ের মতো চলে আসে একটি ঘটনা। হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ বাঁধানোর জন্য, সাম্প্রদায়িক দাঙ্গা করার জন্য ধর্মে হানা দেয় ইংরেজরা। গরু এবং শুয়োরের চর্বি দিয়ে এক প্রকার কার্তুজ তৈরি করে এনফিল্ড রাইফেলে, যেটা দাঁতে কেটে বন্দুকে পুড়তে হতো। হিন্দুদের কাছে গরু পবিত্র, সেই গরুর চর্বি মেশানো কার্তুজ দাঁতে কাটতে রাজি হয়নি হিন্দুরা। আর মুসলিমদের মধ্যে একটা প্রচলন আছে, মুসলিমরা মুখ থেকে শুয়োর বললে তাদের 40 দিন পাপ থাকে। তাই দুটি ঘটনায় হিন্দু এবং মুসলিমদের মধ্যে সংগ্রামে, যুদ্ধে, ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ে, বিদ্রোহে আগুনে ঘি ঢেলে দেয়। এর প্রতিবাদে বাংলায় মঙ্গল পাণ্ডে এক ইংরেজ আধিকারিককে গুলি করে যুদ্ধ সূত্রপাত ঘটান। শুরু হয়ে যায় 1857 সিপাহী বিদ্রোহ। ধীরে ধীরে মিরাট, লখনৌ, ঝাঁসি, কানপুর, দিল্লি, সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়ে এই বিদ্রোহের দাবানলের মতো। কিন্তু এই বিদ্রোহ সফল হয়নি। তার কারণ এই বিদ্রোহ জাতীয়তাবাদের লড়াই ছিল না, এই বিদ্রোহ স্বাধীনতার সংগ্রাম ছিল না, এই বিদ্রোহের পেছনে ছিল ব্যক্তিগত কারণ। মঙ্গল পাণ্ডে নিজের হিন্দু ধর্ম বাঁচানোর জন্য যুদ্ধে চলে এসেছিল। দ্বিতীয় বাহাদুর শাহ নিজের মুসলিম ধর্ম বাঁচানোর জন্য যুদ্ধে নেমেছিল। নানা সাহেব, ইংরেজরা যখন তার পেনশন বন্ধ করে দেয়, তার বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল। ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ নিজের ছেলের রাজা হওয়ার দাবি নিয়ে যুদ্ধে নেমেছিল। প্রত্যেকের ব্যক্তিগত কারণের জন্যই এই যুদ্ধে সারা দেশব্যাপী একটা ভালো নেতার অভাবে এই যুদ্ধ সফল হয়নি। যদিও এই যুদ্ধকে সমস্ত ঐতিহাসিকরাই বলে থাকেন এই সিপাহী বিদ্রোহী স্বাধীনতার ইতিহাসে ভারতের সবচেয়ে প্রথম যুদ্ধ, সবচেয়ে প্রথম সংগ্রাম। এই সিপাহী বিদ্রোহে ইংরেজরা জয়লাভ করলেও তারা ভালোভাবে বুঝে গেছিল এই ভারতবাসী আগামী দিনে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে। তাই তাদের ভারতবর্ষে শাসন রাজনীতিতে কিছু আমূল পরিবর্তন আনতে বাধ্য হয়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরিবর্তিত হয়ে যায় কুইন ভিক্টোরিয়ার ব্রিটিশ পার্লামেন্টে। গভর্নর জেনারেল পদ চলে আসে ভাইসরয় পদ। আর তারা এটা বুঝে যায় আগামী দিনে ভারতবর্ষে শাসন করতে গেলে রাজনৈতিক আপোষ করতে হবে ভারতবাসীদের সাথে, ভারতীয় নেতাদের সাথে। আমরা যে প্রেসার কুকার ব্যবহার করি, সেই প্রেসার কুকারের ভেতরের প্রেসার কমানোর জন্য যেমন প্রেসার কুকারের ওপরে সেফটি ভালভ বা সিটি থাকে, তো ইংরেজরাও তখন সেই সময় বুঝে গেছিল যে ভারতবর্ষের যে ইংরেজদের বিরুদ্ধে যে আগুন জমিয়েছে ভারতীয়রা, সেই প্রেসার, সেই আগুন কমানোর জন্য তাদেরকেও একটা সেফটি ভালভ তৈরি করতে হবে। অ্যালান অক্টাভিয়াম হিউমের হাত ধরে ভারতবর্ষে সেফটি ভালভ হিসাবে প্রতিষ্ঠিত হয় 1885 খ্রিস্টাব্দে আইএনসি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এই ইংরেজরা সারা বিশ্বে যেখানে যেখানে শাসন করেছে, সব জায়গায়, সব দেশেই তারা দেশবাসীর মধ্যে ঐক্য বিনষ্ট করেছে। ভারতবর্ষ তার মধ্যে ব্যতিক্রম নয়। ভারতবর্ষের প্রথম দিন থেকেই তারা এই পরিকল্পনা নিয়েই এসেছিল আগামী দিনে এই দেশবাসীর মধ্যে ঐক্য নষ্ট করতে হবে। আর ভারতবর্ষে এসে সিপাহী বিদ্রোহের আগে থেকেই তারা বুঝে গেছিল যে ভারতবর্ষের মানুষদের মধ্যে এই ঐক্য নষ্ট করার সবচেয়ে বড় অস্ত্র, সবচেয়ে বড় হাতিয়ার ধর্ম, সাম্প্রদায়িক বিভেদ। সেই প্রথম দিন থেকেই হিন্দু মুসলিম ধর্মের মধ্যে বিভেদ লাগিয়ে দিয়েছিল ইংরেজরা। দেশ স্বাধীন যখন হয়েও ছিল তখনও তারা হিন্দু মুসলিম ভাগ করে দিয়েছিল। স্বাধীনতার আগে থেকে আজও পর্যন্ত আমরা সেই ধর্মে ধর্মে লড়াই করে বেড়াচ্ছি। সেই ইংরেজরা আমাদের আজও এমনভাবেই লড়াই বাঁধিয়ে দিয়েছে যে আগামী দিনে এই লড়াই শেষ হবে না।
এই কারণেই আমরা ইংরেজদের থেকে আজও পিছিয়ে। তাদের পরিকল্পনা আমরা আজও বুঝে উঠতে পারিনি। তারা জানতো এদের ধর্মে ধর্মে এমনভাবে বিভেদ বাঁধিয়ে দিতে হবে যে দেশ শাসনের পরেও এরা কখনো আমাদের বিরুদ্ধে যাতে না যেতে পারে, এরা নিজেরাই মারামারি করে মরে। এই কারণেই আমরা ইংরেজদের থেকে পিছিয়ে। আজ কাগজে কলমে আমরা স্বাধীন হলেও আমাদের মনে ইংরেজরা এখনও শাসন করে বেড়াচ্ছে। আমরা এখনও ইংরেজদের কাছে পরাধীন। আমরা এখনও ইংরেজদের পরিকল্পনায় নিজেদের জর্জরিত করে রেখেছি। 1905 সাল ইংরেজরা বঙ্গভঙ্গ প্রস্তাব নিয়ে আসে, বঙ্গভঙ্গের কর্মসূচি নেয়। এই প্রস্তাব নিয়ে আসে, এই কর্মসূচি নিয়ে আসে যে বাংলা এবং আসামকে মুসলিমদের জন্য এবং বাকি ভারতকে বাকি ধর্মের জন্য ভাগ করা হবে। তারা বুঝে গেছিল সমগ্র দেশবাসী যদি একজোট হয়ে থাকে তাহলে আর বেশি দিন তারা রাজত্ব করতে পারবে না। বঙ্গভঙ্গের ইস্যু ছিল ধর্ম, হিন্দু মুসলিমদের মধ্যে বিভেদ। সেই দুঃখে, সেই শোকে, তার প্রতিবাদে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গান রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। আজকের দিনে দাঁড়িয়ে সেটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত। এই বঙ্গভঙ্গের প্রতিবাদে সারা দেশ জুড়ে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সংগঠিত হয় স্বদেশী এবং বয়কট আন্দোলন। স্বদেশীর আগুনে জ্বলতে থাকে ইংরেজদের পণ্য, নিজেদের দেশে উৎপন্ন হতে থাকে নিজেদের প্রয়োজনীয় দ্রব্য। এপিসি আচার্য প্রফুল্লচন্দ্র রায় তৈরি করেন বেঙ্গল ফ্যাক্টরি। ইতিমধ্যেই ইংরেজদের প্রতারণার ফাঁদে পা দিয়ে সাম্প্রদায়িকতার লোভে আগা খানের নেতৃত্বে ঢাকার নবাব সলিমুল্লাহ প্রতিষ্ঠা করেন মুসলিম লীগ। শুরু হয়ে যায় সাম্প্রদায়িক বিভেদ, স্বাধীনতার ভিন্ন সংগ্রাম। আর এই মুসলিম লীগ বঙ্গভঙ্গকে সমর্থন করেছিল। তাদের দাবি ছিল সেপারেট ইলেক্টোরেট ফর মুসলিম, মুসলিমদের জন্য সেপারেট ইলেক্টোরেট। এরপর 1906 সালে কলকাতায় কংগ্রেসের অধিবেশনে দাদাভাই নওরোজি প্রথম ডাক তোলেন সেলফ গভর্নমেন্ট, নিজেদের সরকার। এই সময়েই কংগ্রেসের বিভিন্ন নেতাদের মধ্যে চলে আসে মতবিরোধ। একটা বড় দলে সবাই সমান হয় না। প্রবীণ নেতারা চেয়েছিল শান্তিপূর্ণভাবে সংগ্রাম এগিয়ে নিয়ে যেতে, নিজেদের স্বাধীনতাকে আদায় করতে। আর নবীন নেতারা, তরুণ নেতারা, এরা চেয়েছিল যুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে নিতে। 1907 সালে সুরাটে ভেঙে যায় কংগ্রেস দল। গোপালকৃষ্ণ গোখলের নেতৃত্বে প্রবীণ নেতাদের দিয়ে তৈরি হয় নরমপন্থী কংগ্রেস দল। আর তরুণ রক্তে রাঙা যুবক নেতারা লাল, বাল, পাল, লালা লাজপত রায়, বালগঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পালের নেতৃত্বে গড়ে ওঠে চরমপন্থী কংগ্রেস দল। ঠিক বছর দুয়েক পর 1909 সালে চলে আসে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। তৎকালীন সেক্রেটারি অফ স্টেট মরলে এবং ভাইসরয় লর্ড মিন্টোর নেতৃত্বে ভারতবর্ষে চলে আসে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট বা মরলে মিন্টো রিফর্মস অ্যাক্ট। এই অ্যাক্টের ফলে স্বীকৃতি পায় মুসলিম লীগের দাবি, তৈরি হয় মুসলিমদের জন্য সেপারেট ইলেক্টোরেট। সাম্প্রদায়িকতায়, সাম্প্রদায়িক লড়াইয়ে আবার উজ্জীবিত হয়ে যায় মুসলিমরা। সারা দেশ জুড়ে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ঐক্য একেবারে ভেঙে চুরমার হয়ে যায়। ব্রিটিশরা তাদের পরিকল্পনা মাফিক সাম্প্রদায়িকতার আঘাতে গোটা দেশটাকে পুতুলের মতো নাচাচ্ছিল। তারা ভালোভাবেই বুঝে গেছিল তৎকালীন ভারতের রাজধানী কলকাতাতেই আগুন বাড়ছে তাদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে। তারা ঠিক করে ফেলে খুব শীঘ্রই কলকাতা থেকে রাজধানী স্থানান্তর করতে হবে দিল্লিতে, করতে হবে বঙ্গভঙ্গ। ভেঙে ফেললো বাংলাটাকে। লর্ড হার্ডিংয়ের নেতৃত্বে বঙ্গভঙ্গ হয়েই গেল। স্থানান্তরিত হলো ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে 1911 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর সেই প্রতিবাদে জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা গানটি লেখেন, যে গানটি আমাদের আজ জাতীয় সঙ্গীত। সেই গানটি 1911 সালে কবিগুরু বঙ্গভঙ্গের প্রতিবাদে লিখেছিলেন। সাল 1915। ভারতের মাটিতে পা রাখেন দক্ষিণ আফ্রিকা ফেরত ওকালতি পাশ করা তরুণ যুবক মোহনদাস করমচাঁদ গান্ধী। আফ্রিকা থাকতে থাকতেই তিনি তার রাজনৈতিক গুরু গোপালকৃষ্ণ গোখলের
সান্নিধ্যে আসেন। আর তার স্পিরিচুয়াল গুরু ছিলেন লিও টলস্টয়। লিও টলস্টয়ের বই পড়ে, লিও টলস্টয়ের সান্নিধ্য পেয়ে তিনি এই শিক্ষাই নিয়েছিলেন যে অনশন আর হরতাল এর থেকে বড় বিদ্রোহ হতে পারে না। ভারতবর্ষে এসে তিনি প্রথম সবরমতী নদীর তীরে সত্যাগ্রহ আশ্রম তৈরি করেন। বেরিয়ে পড়েন সমগ্র ভারত ভ্রমণে। 1917 সালে চম্পারণে গিয়ে তিনি তুঁতে চাষিদের হয়ে তুঁতে মালিকদের বিরুদ্ধে সত্যাগ্রহ আন্দোলন করেন। এরপর 1918 সালে আহমেদাবাদে তিনি মিলের কর্মীদের জন্য, মিলের মালিকদের বিরুদ্ধে আহমেদাবাদ সত্যাগ্রহ করেন, যেটা ছিল গান্ধীজির বা ভারতের ইতিহাসে প্রথম হাঙ্গার স্ট্রাইক বা অনশন আন্দোলন। এরপর খেদাতে জমির চাষিরা প্রাকৃতিক কারণে যখন ফসল উৎপন্ন হচ্ছিল না, তখনও তাদেরকে জমির ভাড়া দিতে হচ্ছিল। উপরন্তু ইংরেজরা জোর করে তাদের ওপর কর ধার্য করে। সেই কর তারা দিতে পারছিল না চাষিরা, তার বিরুদ্ধে প্রতিবাদে নামে, সত্যাগ্রহে নামে গান্ধীজি। আর সেটাই ছিল ভারতবর্ষের ইতিহাসে প্রথম নন কোঅপারেশন মুভমেন্ট বা অসহযোগ আন্দোলন। গান্ধীজির প্রত্যাবর্তনের পর সারা দেশবাসী পেয়ে যায় তাদের স্বাধীনতা আন্দোলনের একজন প্রকৃত নেতা। সারা দেশ জুড়ে অসহযোগ আন্দোলন, সত্যাগ্রহ আন্দোলনের মাধ্যমে ইংরেজদের বিরুদ্ধে সোচ্চার হয়ে পড়ে সমগ্র দেশবাসী। ঠিক সেই সময়ে ব্রিটিশ পার্লামেন্ট থেকে রাওলাট নিয়ে চলে আসে এক অদ্ভুত আইন, 1919 সালের রাওলাট অ্যাক্ট, যে আইনের বলে ইংরেজরা যাকেই অপরাধী মনে হবে তাদের, যাকেই দোষী মনে হবে তাদের, দোষী কাদের মনে হবে? যারা তাদের বিরুদ্ধে লড়াই করছে তাদেরকেই তাদের দোষী মনে হবে। যারা তাদের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে তুলে নিয়ে চলে আসবে, বন্দি করে রাখবে, উইদাউট এনি ট্রায়াল তাদের ইমপ্রিজনমেন্ট হবে, কোনো বিচার ছাড়াই তাদের শাস্তি হবে। এরপর আসে ভারতের ইতিহাসের সেই রোমহর্ষক দিন, 13ই এপ্রিল 1919। প্রিয় নেতা ডক্টর সৈফুদ্দিন এবং সত্যপালকে রাওলাট অ্যাক্টে ধরে নিয়ে যায় বর্বর নিষ্ঠুর ইংরেজ শাসকেরা। তাকে ছাড়িয়ে আনার দাবিতেই পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগের এক প্রান্তে জমা হয় হাজার হাজার দেশবাসী, হাজার হাজার স্বাধীনতা সংগ্রামী। যে প্রান্তে জমা হয়েছিল সেই প্রান্তের 3 দিক ছিল ঢোকার রাস্তা, আর একদিক, খুব সরু একদিক ছিল বেরোনোর রাস্তা। জেনারেল ও ডায়ারের অর্ডারে ফায়ারিং শুরু হয়, কাতারে কাতারে মানুষ মরতে থাকে। সেই প্রতিবাদে, সেই দুঃখে, সেই শোকে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড উপাধি ত্যাগ করেন। আর সেই জেনারেল ও ডায়ারকেই উদাম সিং 13ই মার্চ 1940 সালে লন্ডনে গুলি করেই হত্যা করে। ঠিক পরের বছর 1920 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে রাওলাট অ্যাক্টের বিরোধিতায় গান্ধীজি কলকাতায় কংগ্রেসের অধিবেশনে নন কোঅপারেশন মুভমেন্ট বা অসহযোগ আন্দোলনের দাবি তোলেন। সমস্ত সরকারি কর্মচারীরা তাদের চাকরি ছেড়ে দেন, ইংরেজদের দেওয়া উপাধি ত্যাগ করতে থাকেন, ইংরেজদের পণ্য, বিদেশি পণ্য বর্জন করতে থাকেন। ঠিক সেই সময়েই ভারতের রাজনীতিতে আসে নতুন মুখ, এক তরুণ ICS পাশ করা এক ছেলে, যার নাম সুভাষচন্দ্র বোস। ঠিক তখনই, সেই সময়েই 5 ফেব্রুয়ারি 1922 সালে যখন অসহযোগ আন্দোলন চলছে সারা দেশ জুড়ে, তখন কিছু ক্ষিপ্ত চাষি উত্তরপ্রদেশের গোরখপুরের চৌরি চৌরাতে একটি পুলিশ থানায় গুলিবর্ষণ করে। তাতে প্রাণ যায় ইংরেজ, ভারতীয় সহ মোট 22 জনের। গান্ধীজি বরাবরই চেয়েছিলেন অহিংসার আন্দোলন, যে আন্দোলনে কোনো হত্যা থাকবে না, যে আন্দোলনে কোনো মারামারি থাকবে না, যে আন্দোলন শুধু হবে সত্যাগ্রহ, অসহযোগ, অহিংসার মাধ্যমে। গান্ধীজি ভেঙে পড়েন, তিনি তুলে নেন অসহযোগ আন্দোলন। কিন্তু গান্ধীজির দেখানো পথ ধরে সমস্ত দেশবাসীর যেখানে অসহযোগ আন্দোলনের শিখরে, সেখানে গান্ধীজির এই আন্দোলন প্রত্যাহার করা কিছু দেশবাসী সহ কংগ্রেসি বেশ কিছু নেতাদেরও পছন্দ হয়নি।
স্বয়ং সুভাষচন্দ্র বোস, চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহেরু বেরিয়ে আসেন গান্ধীজির স্বাধীনতা সংগ্রামের পথ থেকে। তারা নিজেরা তৈরি করেন 1 জানুয়ারি 1923, 1923 সালের 1 জানুয়ারি চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু তৈরি করেন স্বরাজ্য পার্টি, দাবি করেন সমস্ত বন্দীকে মুক্তি দেওয়ার জন্য। সেই চিত্তরঞ্জন দাসই আমাদের কলকাতার প্রথম মেয়র। এইভাবে সমগ্র ভারতবাসী যখন তরুণ নেতা, আদর্শবান নেতার সান্নিধ্যে জাতীয়তাবাদী সংগ্রামের একেবারে শিখরে, ঠিক তখনই 1927 সালে ব্রিটিশ পার্লামেন্ট ভারতে পাঠায় সাইমন কমিশন। এই উদ্দেশ্য নিয়ে পাঠায় ভারতকে দ্বৈত শাসন দেওয়া হবে, ডুয়াল গভর্নমেন্ট, এবং তার প্ল্যাটফর্ম কেমন, ভারতবর্ষ কীভাবে সেই দ্বৈত শাসন হবে, তার নিয়মকানুন কীভাবে সেটা প্রতিষ্ঠিত হবে, কীভাবে সেটা শুরু হবে, সেই সব দেখাশোনা দেখার জন্যই ভারতে পাঠিয়েছিল সাইমন কমিশনকে। কিন্তু মজার বিষয় হলো, সেই সাইমন কমিশনে যে কজন মেম্বার ছিল সবাই ছিল ব্রিটিশ, ইংরেজ, সাদা চামড়ার। তৎকালীন ভাইসরয় আরউইনকে প্রশ্ন করা হয়, ভারতীয় নেতারা প্রশ্ন করে তৎকালীন ভাইসরয় আরউইনকে যে কেন আমাদের দেশের জন্য একটা যদি সংস্কার হয়, আমাদের দেশের যদি কিছু হয়, তাহলে সেই কমিশনে কেন আমাদের দেশেরও কোনো লোক থাকবে না। আরউইন পরিষ্কার বলে দেয় যে ইউ আর নট এলিজেবল, তোমরা কালো চামড়ার মানুষরা দেশ চালাতে পারবে না, দেশের সংবিধান তৈরি করতে পারবে না, কোনো ভালো কিছু মতামত দিতে পারবে না। তাই তোমরা নিচু জাত, নিচু কালো চামড়ার মানুষদেরকে এই কমিশনে রাখা হয়নি। অত্যন্ত অপমানিত হয় দেশের নেতারা, রাগে রাগান্বিত হয়ে যায় সমগ্র দেশবাসী। স্লোগান উঠতে থাকে, গো ব্যাক সাইমন। সারা ভারত জুড়ে হরতাল হয়, স্লোগান ওঠে গো ব্যাক সাইমন। লাঠি চার্জ করে ইংরেজরা, সেই জমায়েতের ওপর, সেই হরতালের ওপর লাঠি চার্জ করে ইংরেজরা, পাশবিক অত্যাচার করে, নির্মমভাবে লাঠি চার্জ করতে থাকে। সেই লাঠি চার্জে প্রাণ হারান লালা লাজপত রায়। একান্ত নিরুপায় হয়ে ইংরেজরা ভারতীয়দের হাতেই ছেড়ে দেয় ভারতীয় সংবিধানের ব্লুপ্রিন্ট তৈরি করার জন্য। 1928 সালে জওহরলাল নেহরুর বাবা মতিলাল নেহেরু সংবিধানের ব্লুপ্রিন্ট তৈরি করে নেহেরু রিপোর্ট হিসাবে ইংরেজদের কাছে পেশ করে, ব্রিটিশদের কাছে। সেই রিপোর্টে বলা হয়, মূলত যে বিষয়গুলো বলা ছিল, সেই রিপোর্টে বলা ছিল ভারতকে ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়া হবে। ডোমিনিয়ন স্ট্যাটাস মানে কেন্দ্রে এক সরকার থাকবে, আর প্রভিন্স বলতে আমরা এখন যেটাকে স্টেট বলি, তখন সেটাকে বলা হতো প্রান্ত। এখন যেটাকে রাজ্য বলি, তখন সেটাকে বলা হতো প্রান্ত। তো স্টেট বা প্রভিন্সে এক সরকার থাকবে, কেন্দ্রে আর এক সরকার থাকবে, যেটাকে আমরা বর্তমানে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার বলি। আর কি বলা হলো, রেসিডুয়াল পাওয়ার সেন্ট্রালের হাতে থাকবে। কীরকম সেটা, এখন যেমন কিছু আমাদের ক্ষমতা, দেশের কিছু ক্ষমতা স্টেটের হাতে থাকে, কিছু ক্ষমতা কেন্দ্রের সেন্ট্রালের হাতে থাকে, কিছু ক্ষমতা যুগ্ম তালিকায় থাকে বা কনকারেন্ট লিস্ট। যেমন যদি ধরি ল্যান্ড, ম্যারেজ স্টেট গভর্নমেন্টের আন্ডারে, জমি জমা, বিবাহ, এইগুলো স্টেট গভর্নমেন্ট দেখে। রেল, ইনকাম ট্যাক্স, কর, এইগুলো কেন্দ্র সরকার দেখে। আর যুগ্ম তালিকায় কি থাকে, শিক্ষা, এই সব কিছু। তো এই রকম কিছুভাবে স্টেটকে এবং কেন্দ্রকে এবং কনকারেন্ট লিস্টে কিছু পাওয়ার দেওয়া থাকে। কিন্তু যদি এমন কোনো পাওয়ার বা এমন কিছু বিষয় পরবর্তীকালে আসে যেটা এই তালিকাগুলোর মধ্যে নেই, সেই ক্ষমতা কেন্দ্র পাবে। আর কি তৃতীয় দাবি হচ্ছে মুসলিমদের জন্য সেপারেট ইলেক্টোরেট হবে না, মুসলিমদের জন্য হবে রিজার্ভেশন। কীরকম সেপারেট ইলেক্টোরেট আর রিজার্ভেশনটা কীরকম, একটা কেন্দ্রে বা একটা জায়গায় মুসলিম সেপারেট ইলেক্টোরেট মানে আমি একটা ক্যান্ডিডেটকে সেখানে দাঁড় করালাম, যে ক্যান্ডিডেটটা মুসলিম, এবং সেই ক্যান্ডিডেটকে সেই অঞ্চলের মুসলিমরাই শুধু ভোট দেবে। মানে আমার একটা বিধানসভার, যদি ধরে নিলাম আজকের দিনে যদি সেই নিয়ম চালু থাকতো, আমার বিধানসভায় মুসলিমদের জন্য একটা ক্যান্ডিডেট আলাদা আছে, যাকে শুধুমাত্র মুসলিমরাই ভোট দেবে। এইটা হবে না। এটা নেহেরু রিপোর্টে এটা বলা হলো যে এটাকে মেনে নেওয়া হবে না। তার বদলে কি থাকবে, একটা সেপারেট কেন্দ্র করা হবে, যে কেন্দ্রে একটা সেপারেট মুসলিমকে ক্যান্ডিডেট করা হবে, ফিক্সড ক্যান্ডিডেট, রিজার্ভেশন করা হবে, এবং সেই ক্যান্ডিডেটকে মুসলিম হিন্দু সবাই ভোট দেবে। যাই হোক, এরপর 1929 সালে ঠিক এইগুলোর বিরোধিতা করেই চলে এলো
জিন্নাস 14 পয়েন্ট, 14টা পয়েন্ট নিয়েছিল, 14টা দাবি নিয়ে জিন্নার কনস্টিটিউশনের ব্লু প্রিন্ট রেখেছিল। তো তার মধ্যে মূলত এইগুলোর বিরোধিতাই করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল যে না, যদি নতুন কোনো ক্ষমতা, যদি নতুন কোনো দপ্তরের আবির্ভাব হয়, তাহলে সেই ক্ষমতা প্রভিন্সের হাতে যাবে, রাজ্যের হাতে যাবে, কেন্দ্রের হাতে যাবে না। আর কি, আর বলা হলো যে না, আমাদের রিজার্ভেশন চাই না, আমাদের সেপারেট ইলেক্টোরিটি চাই মুসলিমদের জন্য। নেহেরু রিপোর্ট, জিন্নাস 14 পয়েন্ট, এই নিয়ে যখন দ্বন্দ্ব চলছে, কোনো সিদ্ধান্তে আসতে পারছে না, ঠিক তখনই 1929 সালে লাহোর মানে তখন যেহেতু ভারত অখণ্ড ছিল, লাহোরে কংগ্রেসের অধিবেশনে জওহরলাল নেহেরু পূর্ণ স্বরাজের দাবি দেন। ডোমিনিয়ন স্ট্যাটাস চাই না, পূর্ণ স্বরাজ চাই, ইংরেজ চলে যাও। আর তখনই 31শে ডিসেম্বর 1929 সালে তিরঙ্গা উত্তোলন করা হয় ভারতের মাটিতে। আর সেদিনই ডিক্লেয়ার করা হয়, আমরা 26শে জানুয়ারি 1930 সাল থেকে নিজেদেরকে স্বাধীনভাবে ঘোষণা করলাম। তাই আজকের দিনে দাঁড়িয়ে 1947 সালে 15ই আগস্ট স্বাধীনতা দিবস হিসাবে পালন করলেও 1929 সালে লাহোর সেশনে ঠিক হয়েছিল যে 26শে জানুয়ারি 1930 সাল থেকেই আমরা নিজেদেরকে স্বাধীন করব, তার আগেই আমরা ইংরেজদের কাছ থেকে নিজেদেরকে স্বাধীন করে নেব। তাই বর্তমানে 26শে জানুয়ারিকে আমরা প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করি। একদিকে যেমন ভারতীয়রা স্বাধীনতার সংগ্রামে সোচ্চার, অন্যদিকে ইংরেজরা যেরকমভাবে ইচ্ছা ভারতীয়দের ওপর দমন শুরু করে। নিয়ে চলে আসে লবণ আইন, যে আইন মোতাবেক কোনো ভারতীয় আর লবণ উৎপন্ন করতে পারবে না। তাদের প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় লবণ তাদেরকে কিনতে হবে ব্রিটিশদের কাছ থেকে, যে লবণ ইংল্যান্ড থেকে আসছে। তো এই লবণের বিরুদ্ধেও সোচ্চার হন গান্ধীজি। 12ই মার্চ 1930 সালে 78 জন অনুগামীকে নিয়ে 375 কিলোমিটার পথ পায়ে হেঁটে গুজরাটের ডান্ডির সমুদ্র তীরে এসে সমুদ্রের লবণ হাতে নিয়ে তিনি বলে ওঠেন, এই লবণ থেকেই ধ্বংস হবে ইংরেজ শাসন, এই লবণ থেকেই ভেঙে যাবে ইংরেজদের দুর্গ। আর এই ডান্ডি অভিযানের মাধ্যমে গান্ধীজির অনুগামীদের মধ্যে থেকে প্রথম উঠে আসেন মহিলা অনুগামী সরোজিনী নাইডু। তাদের এই আইন অমান্য আন্দোলনের পরেই ইংরেজরা 1930 সালেই লন্ডনে আয়োজন করে প্রথম গোলটেবিল বৈঠক। সেই বৈঠকে মুসলিম লীগ অংশগ্রহণ করলেও সাইমন কমিশনের কারণে কংগ্রেস থেকে ভারতীয়দের কেউই লন্ডনের প্রথম গোলটেবিল বৈঠকে উপস্থিত থাকেনি। পরের বছর 1931 সালে গান্ধীজি এবং ভাইসরয় আরউইনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তি অনুযায়ী যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীদেরকে ইংরেজরা বন্দি করে রেখেছে তাদেরকে মুক্তি দেওয়া হয় এবং তার বদলে গান্ধীজি আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করেন। এরপর সেই বছরই লন্ডনে দ্বিতীয় গোলটেবিল বৈঠকের আয়োজন হয়। সেই বৈঠকে কংগ্রেসের পক্ষ থেকে গান্ধীজি অংশগ্রহণ করেন, কিন্তু সেই বৈঠকও অবশেষে ব্যর্থ হয়, কারণ তৎকালীন প্রাইম মিনিস্টার রামসে ম্যাকডোনাল্ড প্রস্তাব দেন কমিউনাল রিপ্রেজেন্টেশন বা ধর্মের ভিত্তিতে প্রতিনিধিত্ব, কিন্তু সেই প্রস্তাব কংগ্রেস তথা গান্ধীজি কেউ মেনে নেননি। তাই এই বৈঠকও ব্যর্থ হয়েছিল। কয়েক বছরের মধ্যেই সারা বিশ্বজুড়ে শুরু হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ইংরেজরা ভালোভাবেই বুঝতে পারে ভারতীয়দের সাহায্য ছাড়া, কংগ্রেসিদের সাহায্য ছাড়া এই যুদ্ধে জেতা প্রায় অনিশ্চিত। তাই তৎকালীন ভাইসরয় লর্ড লিনলিথগো কংগ্রেসের কাছে প্রস্তাব নিয়ে আসে সাহায্যের জন্য। কংগ্রেস ঠিক সেই সময় সুযোগের সদ্ব্যবহার করে ইংরেজদেরকে বলে, লর্ড লিনলিথগোকে বলে, হ্যাঁ আমরা আপনাদেরকে সাহায্য করব, আমাদেরকে আগে স্বাধীনতা দিন। লর্ড লিনলিথগো তখন তাকে কংগ্রেসিদেরকে বলে যে হ্যাঁ আমরা স্বাধীনতা দেব, আগে আমাদেরকে যুদ্ধে সাহায্য করুন, আমরা যুদ্ধে জয়লাভ করি, আপনাদেরকে স্বাধীনতা দেব। কিন্তু কংগ্রেস বিশ্বাস করেনি। একে একে সমস্ত মন্ত্রী রেজিগনেশন দেয়। সেই আনন্দে আলী জিন্নার আনন্দ কেন হয়েছিল? আলী জিন্নার দাবি ইংরেজরা হয়তো মেনে নিচ্ছিল, কিন্তু কংগ্রেসের জন্য মুসলিমদের দাবি সেপারেট ইলেক্টোরেট, রেসিডুয়াল পাওয়ার টু প্রভিন্সেস, ইংরেজদের দাবি দেওয়াগুলো ফুলফিল হচ্ছিল না কংগ্রেসিদের জন্য। তাই কংগ্রেসিরা যখন রেজিগনেশন দিল, আলী জিন্নার খুব আনন্দই হলো। 22শে ডিসেম্বর 1939 আলী জিন্না আনন্দে বলেই ফেললেন, দ্য ডে অফ ডেলিভারেন্স, মুক্তির দিন। এরপর 1940-এরই আগস্ট মাসে লর্ড লিনলিথগো কিছুটা কম্প্রোমাইজ করে
ভারতীয় কংগ্রেসিদের কাছে প্রস্তাব দেয় যে আপাতত আপনারা ডোমিনিয়ন স্ট্যাটাস নিন এবং আপনাদের যে গভর্নর জেনারেল কাউন্সিল রয়েছে সেই কাউন্সিলটাকে সম্প্রসারিত করা হবে এবং মাইনরিটি কিছু রিপ্রেজেন্টেশন বাড়ানো হবে। ইংরেজরা কখনোই মুসলিমদের খুব একটা ক্ষিপ্ত করতো না, কারণ তারা জানে তাদের এই সাম্প্রদায়িকতার যে বিভাজন, তাদের এই যে ঐক্য ভাগ করে দেওয়া, এইটাতে মুসলিমদের সমর্থন ছিল। কিন্তু কংগ্রেসরা আজীবন কংগ্রেসরা চেয়েছিল, ভারতের ইতিহাসে কংগ্রেসরা চেয়েছিল সাম্প্রদায়িক ঐক্য, হিন্দু মুসলিম সবাই মিলে এক হয়ে থাকা। কিন্তু তৎকালীন মুসলিম নেতারা সেটা চাইতো না। তৎকালীন মুসলিম নেতারা প্রথম থেকেই চাইতো সাম্প্রদায়িক বিভেদ। তারা চাইতো তাদের মুসলিমদের জন্য আলাদা রাজ্য, আলাদা দেশ। ইকবাল, চৌধুরী রেহমাত আলী আর দেশ ভাগ হওয়ার আগেই নাম দিয়ে দিয়েছিল যে এমন একটা দেশ হবে মুসলিমদের জন্য যার নাম হবে পাকিস্তান। তো এই প্রস্তাব কংগ্রেস মেনে নেয়নি। ইংরেজদের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শক্ত থাবা হানে, তখন ইংরেজরা যেন তেন প্রকারে ভারতীয়দের সাহায্য পেতে চায়। ব্রিটিশ গভর্নমেন্ট স্যার স্ট্যাফোর্ড ক্রিপসকে 1942 সালে ভারতবর্ষে পাঠান কংগ্রেসদের কাছে এই প্রস্তাব নিয়ে যে আপনারা আপাতত ডোমিনিয়ন স্ট্যাটাস নিন এবং যে কোনো প্রভিন্স বা যে কোনো রাজ্য নিজের ইচ্ছা মতো কনস্টিটিউশন তৈরি করে সরকার তৈরি করুন। কংগ্রেস মেনে নেয়নি। কংগ্রেস চাইতো সমগ্র দেশে একটা ইউনিটি থাকবে, একতা থাকবে, সরকার থাকবে একটা। যে কোনো দেশ যেরকম ইচ্ছা কনস্টিটিউশন থাকতে পারে না, সমগ্র দেশে একটাই কনস্টিটিউশন থাকবে। তারা রিজেক্ট করে এই প্রপোজাল, এই অফার। গান্ধীজি লিখেও ফেলেন, বলেও ফেলেন, আ পোস্ট ডেটেড চেক ইন আ ক্রাশিং ব্যাংক। কংগ্রেসীরা যখন বুঝতে পারলো ইংরেজরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগুনে ছারখার হচ্ছে, ঠিক তখনই সুযোগের সদ্ব্যবহার করে গান্ধীজির নেতৃত্বে সমগ্র ভারতবাসী সোচ্চার তোলে কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ভারত ছাড়ো আন্দোলন। গান্ধীজি বলেই বসেন, हम करेंगे या मरेंगे, हमको आज़ादी चाहिए ही चाहिए, डू और ডাই। দেশের অভ্যন্তরে যেমন ইংরেজদের হাত থেকে স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার লড়াই চলতে থাকে, তেমনি আন্তর্জাতিক বিশ্বে ইংরেজদের বিরুদ্ধে জনমত সমর্থনের জন্য বিভিন্ন নেতারা সারা পৃথিবী জুড়ে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকে। উত্তর পূর্ব এশিয়ায় জাপানের সাহায্যে ক্যাপ্টেন মোহন সিং গড়ে তোলেন আইএনএ। পরবর্তীকালে ব্যাংককে রাসবিহারী বসুর হাতে সেই দায়িত্ব দেওয়া হয়। ইতিমধ্যেই ভারতে ইংরেজদের যে কিছু ন্যূনতম সৈন্যদল ছিল, সেই সৈন্যদলকে ইংরেজরা জার্মানিতে পাঠায় হিটলারকে হত্যা করার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে। হিটলার তাদেরকে বন্দি করে নেয়। এরপর যখন সুভাষচন্দ্র বোস ছদ্মবেশে জার্মানিতে যান, তার রণকৌশলের মাধ্যমে তিনি হিটলারের সাথে আলোচনা করেন এবং তিনি এই সিদ্ধান্তে হিটলারের সাথে আসেন যে আপনাকে যে সৈন্যদল পাঠিয়েছে ইংরেজরা আপনাকে হত্যা করার জন্য, আমি তাদেরকে ইংরেজদেরকে হত্যা করার জন্য প্রশিক্ষণ দেব। তাই করেন। ভারতীয় যে সৈন্যকে ইংরেজরা পাঠিয়েছে তারাও ভারতীয়। আর এই দেশনায়ক সুভাষচন্দ্র বসু খুব বেশি সময় লাগেনি তাদেরকে ইংরেজদের বিরুদ্ধে বোঝানোর জন্য, তাদেরকে প্রশিক্ষণ দেন। অবাক হয়ে যায় হিটলার, এ কেমন মানুষ যে সৈন্যগুলোকে ইংরেজরা পাঠিয়েছে আমাকে মারার জন্য, সেই মানুষটা সেই লোকগুলোকে প্রশিক্ষণ দিয়েছে তাদেরকে মারার জন্য। এ কেমন মানুষ? ডেকে পাঠান এক ভারতীয় সেনাকে। তাকে হিটলার তাকে জিজ্ঞেস করেন, তোমাদের দেশে জনপ্রতিনিধিকে কি বলা হয়? সে ভারতীয় সেনা বলে, আমাদের দেশের জনপ্রতিনিধিকে নেতা বলে। ব্যাস। হিটলার বললেন, আজ থেকে সুভাষচন্দ্রের নাম নেতাজি সুভাষচন্দ্র বোস। এরপর সেই ইংরেজদের পাঠানো সৈন্য নিয়েই নেতাজি সুভাষচন্দ্র বসু 1943 সালে জার্মানির বার্লিনে তৈরি করেন ইন্ডিয়ান লীগ। পরে তিনি ইন্ডিয়ান লীগ নিয়ে ফিরে আসেন সিঙ্গাপুরে। সেখানে রাসবিহারী বসু তার হাতে যে আইএনএ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ছিল, সেই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তুলে দেন নেতাজির হাতে। ইন্ডিয়ান লীগ এবং ন্যাশনাল আর্মি একজোট হয়ে তৈরি হয় আজাদ হিন্দ ফৌজ। ফোন করেন সিঙ্গাপুর থেকে নেতাজি গান্ধীজিকে, ফোন করে বলেন, আমি আসছি দিল্লিতে আমার সৈন্যদল নিয়ে, আপনি প্রস্তুত থাকুন, সংগ্রাম এগিয়ে নিয়ে যেতে হবে, স্বাধীনতা ছিনিয়ে নিতে হবে। সেই সময় জাপান আন্দামান নিকোবর নেতাজিকে উপহার দিয়েছিলেন, নাম ছিল স্বদেশ এবং স্বরাজ।
এরপর জাপান হয়ে আজাদ হিন্দ ফৌজ নেতাজির নেতৃত্বে ভারতে প্রবেশ করে, ইংরেজদের মারতে মারতে মণিপুর পর্যন্ত চলে আসে। খবর চলে যায় দিল্লিতে বসে ইংরেজদের, তারা ষড়যন্ত্র করে। সে ষড়যন্ত্রর সত্যতা আজও আমরা জানি না। কিভাবে নেতাজির মৃত্যু হয়, কিভাবে নেতাজি হত্যা হয় না মারা যায়, সেই ইতিহাস আমরা আজও জানি না। তবে এটুকুই ধরা হয়, মণিপুর থেকে দিল্লিতে ফেরার সময় নেতাজি বিমান দুর্ঘটনায় মারা যান, ফেলে রেখে যান আজাদ হিন্দ ফৌজ, ফেলে রেখে যান আমাদের স্বাধীনতার স্বপ্ন। মুক্তি পায়নি আজাদ হিন্দ ফৌজের নেতারা। পি কে সেহগাল, শাহনওয়াজ খান, গুরবখশ সিং ধিলন, এদেরকে তুলে নিয়ে চলে আসা হয় দিল্লির রেড ফোর্টে। লালকেল্লায় বিচার সভা বসানো হয়। আজাদ হিন্দ ফৌজের সমস্ত সংগ্রামী, সমস্ত যোদ্ধার বিরুদ্ধে বিচার হয়, কিন্তু অত বড় বিচারালয় ভারতবর্ষে ছিল না। লালকেল্লায় আর্টিফিশিয়াল কোর্ট তৈরি করা হয়। ধুরন্ধর ওকালতি করেন ভুলাভাই দেশাই, ছাড়িয়ে আনেন সমস্ত বন্দীদেরকে, ছাড়িয়ে আনেন সমস্ত আজাদ হিন্দ ফৌজের সেই যোদ্ধাদের, যারা নেতাজির অনুপ্রেরণায় অনুপ্রাণিত। এরপর আসে 18ই ফেব্রুয়ারি 1946 সাল, ভারতের ইতিহাসের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়। HMS তলোয়ার যুদ্ধ জাহাজে ভারতীয় নৌসেনা এবং ইংরেজ নৌসেনাদের মধ্যে সুযোগ সুবিধা, বেতন, খাবার, পোশাক আশাক সব কিছুর মধ্যে দেখা যায় তারতম্য। ভারতীয় সেনাদের যে বেতন দেওয়া হতো তা ইংরেজের সেনাদের থেকে অনেক কম। পোশাক আশাক, খাবারের গুণগত মানও কম। তারা সোচ্চার হয়ে পড়ে বিদ্রোহে ইংরেজদের বিরুদ্ধে। শুরু হয় নৌ বিদ্রোহ। করাচিতে HMS হিন্দুস্তান HMS তলোয়ারের সাথে যোগ দিয়ে সেই বিদ্রোহের মাত্রা অনেক বাড়িয়ে তোলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইংরেজদের অবস্থার এমনিই অবনতি হয়েছিল। তার সাথে সাথে ভারতের অভ্যন্তরে ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতার সংগ্রাম তখন চরম মাত্রায়। যোগ হয়েছে তার সাথে নৌ বিদ্রোহ, আর ইংরেজরা পেরে উঠছিল না ভারতীয়দের সাথে। ব্রিটিশ প্রাইম মিনিস্টার অ্যাটলি, স্যার প্যাথিক লরেন্স, AV আলেকজান্ডার এবং স্ট্যাফোর্ড ক্রিপসকে ভারতে পাঠান এই প্রস্তাব নিয়ে যে ভারতকে ফেডারাল স্ট্যাটাস দেওয়া হবে, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় স্বাধীনতা দেওয়া হবে। ভারতে একটা কেন্দ্র থাকবে, সেন্টার থাকবে, আর 3টি প্রভিন্সেস থাকবে। একটি প্রভিন্সেস মুসলিমদের জন্য, একটি প্রভিন্সেস হিন্দুদের জন্য, আর একটি বাংলা এবং আসাম। একটি কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি হবে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হবে একটি, যেখানে প্রতিনিধিত্ব দেবে 3টি প্রভিন্সেস থেকে। এই প্রস্তাব INC ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস মেনে নিলেও মুসলিম লীগ, আলী জিন্নাহ এই প্রস্তাব মেনে নিতে পারেনি। তারা প্রভিন্স নয়, তারা চেয়েছিল সেপারেট কান্ট্রি ফর মুসলিমস। তারা মুসলিমদের জন্য আলাদা দেশ চেয়েছিল, আলাদা রাজ্য নয়। সাল 1947, 3 জুন, লর্ড মাউন্টব্যাটেন ঘোষণা করেন যে 2টি ডোমিনিয়ন হবে। খুব সহজ ভাষায়, 2টো দেশ থাকবে এবং 2টো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হবে। আর যে প্রভিন্সগুলো বা রাজ্যগুলো পড়ে থাকছে, তারা যে রাজ্য, যে দেশে বা যে ডোমিনিয়নে যেতে চাইবে সে দেশে বা সেই ডোমিনিয়নেই যেতে পারবে। যে কোনো ডোমিনিয়নে যেতে চাইবে না সে ইন্ডিপেন্ডেন্ট থাকতে পারবে। অ্যাকচুয়ালি লর্ড মাউন্টব্যাটেন, ইংরেজদের স্বভাবটাই ছিল এরকম, ওরা দেশটাকে ভাগ করবে কিন্তু টুকরো টুকরো করবে না। মাউন্টব্যাটেনের 3 জুন ফর্মুলা ছিল টু ডিভাইড দ্য কান্ট্রি বাট রিটেন ম্যাক্সিমাম ইউনিটি। আজ যদি পুরো দেশটা রাজ্য ওয়াইজ ভাগ হয়ে যেত, তাহলে যুদ্ধটা হিন্দু মুসলিমদের মধ্যে এখন যেমন হয় সেরকম হতো না। পুরো দেশটাকে ভাগ করলো 2টো সম্প্রদায়ের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা রেখে। হিন্দু মুসলমানরা মারামারি করছে, আজকে ইংরেজদের দোষারোপ দেয় না। কে ঢুকিয়েছিল এই সাম্প্রদায়িকতা আমাদের মধ্যে? সেই ইংরেজরাই ঢুকিয়ে দিয়ে গেছে। স্বাধীনতার সফরনামায় স্বাধীনতার ইতিহাসের আরেকটা অজানা তথ্য দিই। 3 জুন 1947 সালে যখন মাউন্টব্যাটেন প্রস্তাব দেয়, স্বাধীনতা ঘোষণা করে,
তখন তিনি এই প্রস্তাব দিয়েছিলেন যে 1950 সালে ভারতকে স্বাধীনতা দেওয়া হবে। অবশেষে কংগ্রেস এবং মুসলিম লীগ উভয়েরই রিকোয়েস্টে সেই সালটা 1947-এই হয়। কে চাইবে না? আজ পাকিস্তান ভারত দুটো দেশেরই স্বাধীনতা দেওয়া হবে ঘোষণা করা হয়ে গেছে, তাহলে কে চাইবে না 50টা 47-এ হোক? আর ব্রিটিশরাও দেখছে আমাকে যখন সেই স্বাধীনতা দিতেই হবে, আমি আবার 3 বছর থেকে কি করব? কিন্তু কথা হচ্ছে 15ই আগস্ট কে ঠিক করলো? ডেটটা কে ঠিক করেছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যালায়েন্সের পক্ষে যখন ইংরেজরা জয়লাভ করে, তখন ইংরেজদের হয়ে আর্মি হেড ছিলেন লর্ড মাউন্টব্যাটেন এবং অপোনেন্ট বিপক্ষ মাউন্টব্যাটেনের কাছে 15ই আগস্ট আত্মসমর্পণ করেছিলেন। তাই 15ই আগস্টকে শুভ দিন হিসাবে বা 15ই আগস্টকে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের জয়লাভের অ্যানিভার্সারি হিসাবে মনে রাখার জন্য 15ই আগস্ট সিলেক্ট হয়েছিল। স্বাধীনতা দেওয়া হবে, ভারতবর্ষ ভাগ হবে ভারত এবং পাকিস্তানের। কিন্তু মুশকিল হচ্ছে, তাহলে আমরা একটা গল্প জানি, মিডনাইটে 14ই আগস্ট মাঝরাতে ভারতবর্ষের স্বাধীনতা স্বাক্ষরিত হয়েছিল। কেন আমরা 15ই আগস্ট সকালবেলা করতে পারতাম, 15ই আগস্ট দুপুরবেলা করতে পারতাম? তো ভারত তো বরাবরই সংস্কার হোক বা কুসংস্কার, ভারতবর্ষ তাতে খুবই আচ্ছন্ন। ভারতবর্ষের পণ্ডিত যারা শাস্ত্র দেখে, যারা জ্যোতিষ চর্চা করে, যারা অ্যাস্ট্রোলজার, তারা মতামত দিল যে 15ই আগস্ট ভারতবর্ষের জন্য পবিত্র নয়, ভারতবর্ষের জন্য শুভ নয়। 15ই আগস্ট কোনোভাবেই স্বাধীনতা গ্রহণ করা যাবে না। কিন্তু মাউন্টব্যাটেন তো আর শুনবে না। তোমাদেরকে বলেছিলাম 1950 সালে স্বাধীনতা দেবো, তোমরা 1947 সাল বললে ঠিক আছে, কিন্তু 15ই আগস্ট তো আমি তোমাদের কিছুতেই অন্য ডেট করতে দেবো না। নিরুপায় হয়ে তারও সমাধান দিলেন অ্যাস্ট্রোলজাররা। তারা বললেন ইংরেজরা নতুন দিন মানে রাত 12টার পর, আর আমাদের ভারতীয় শাস্ত্র মতে আমাদের নতুন দিন শুরু হয় সূর্যোদয়ের পর। তাহলে রাত 12টার পর যখন ঘড়ির কাঁটা রাত 12টা বেজে যাবে, ইংরেজদের কাছে 14ই আগস্ট 15ই আগস্ট হয়ে যাবে, কিন্তু আমাদের কাছে নতুন দিন হবে সূর্যোদয়ের পর। নেহেরু সাহেবকে বললেন, জওহরলাল নেহেরুকে অ্যাস্ট্রোলজাররা বললেন আপনি 11:50-এ বক্তৃতা শুরু করবেন আর 12টাতেই বক্তৃতা শেষ করবেন। এইভাবে 3 জুন 1947-এর মাউন্টব্যাটেন প্ল্যান ব্রিটিশ পার্লামেন্টে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট হিসাবে পাশ হয় এবং অখণ্ড ভারত, ইন্ডিয়া এবং পাকিস্তান দুটো স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রকাশ করে। মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের প্রধানমন্ত্রী হন, আর ভারতের সৌজন্যবোধ বরাবরই অনেক বেশি। লর্ড মাউন্টব্যাটেনকে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হিসাবে নিযুক্ত করা হয়। এইভাবে সেই 1498 সালে পর্তুগিজ নাবিক ভাস্কো ডা গামার দেখানো পথ ধরে সূচের মতো ভারতবর্ষে প্রবেশ করেছিল এই ব্রিটিশরা। তারপর যত বছর গড়াতে থাকে, পরাধীনতার গ্লানি, পরাধীনতার যন্ত্রণা সহ্য করতে হয়েছিল আমাদের। মঙ্গল পাণ্ডে, ক্ষুদিরাম বোস, ভগৎ সিং, লালা লাজপত রায়, মাস্টার দা সূর্য সেন, চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্র বোস, কত নাম। এদের জীবনের বিনিময়ে আমরা স্বাধীনতা লাভ করেছি। এই স্বাধীনতা আমাদের কাছে গর্ব, এই স্বাধীনতা আমাদের ইতিহাসের গর্ব। বন্দে